আচ্ছা, চলো আজকে আমরা তরঙ্গ শুরু করব। তরঙ্গ চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তোমাদের অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে ওই চ্যাপ্টারের সাথে তরঙ্গের পার্থক্যটা কি? অন্যান্য চ্যাপ্টারগুলো চোখে দেখতেছিলা যে কি হচ্ছে, যেমন তুমি চতুর্থ চ্যাপ্টার যখন পড়তেছিলা তখন ইমাজিন করা ইজি। যেমন পদার্থের গাঠনিক ধর্ম যে সময় পড়তেছিলা তখন পানি নিয়ে পড়তেছিলাম, পদার্থ নিয়ে পড়তেছিলাম, এগুলো ইমাজিন করা ইজি। কিন্তু তরঙ্গ চ্যাপ্টার একটা প্রবলেম হচ্ছে ইমাজিন করা একটু কঠিন। এই জন্য আমরা ভিডিও দেখবো, ভিডিও দেখে দেখে ইমাজিন করা। তোমরা ভিডিওগুলো ভালো মতো একটু মাথায় রাখতে পারলে আমার পড়ানো ইজি হবে আর কি। তো চলো আমি আজকে একটা ভিডিও দেখাই, তারপরে শুরু করবো। অনেকগুলো ভিডিও দেখাবো এগুলা। প্রথম যেটা আছে ওইটা একটু দেখাই, এটা একটু দেখো, তোমরা কি দেখো স্পষ্ট? আচ্ছা, এটা আসলে করছিলাম তো হরিজন্টাল ভিডিও ছিল, এখন উল্টা হইতেছে। আচ্ছা যাই হোক, দেখা যায় এখান থেকে। দেখো তো এটা মানে করলে আবার এই যে এরকম হয়ে যাবে আর কি। আচ্ছা, এটা দেখো, দেখা যায়, দেখো তো। আচ্ছা আমি একটু করার ট্রাই করি। আচ্ছা এখানে একটা জিনিস একটু দেখার ট্রাই করো তোমরা, জাস্ট ভিডিওটা একটু এভাবে কি দেখা যায়? দেখা যায়। তোমরা একটু ভিডিওটা একটু মনে রাখার ট্রাই করিও, এখানে কি হচ্ছে দেখো তো। এই যে লাল ইটার দিকে তাকাও, লাল যেটা আছে, এই যে এটার দিকে তাকাও, এটা কিন্তু জাস্ট উপরে উঠানামা করতেছে, সামনের দিকে কি যাচ্ছে? এই যে প্রতিটা যে কোনো একটা পয়েন্ট নাও, এই যে নীল পয়েন্টটা জাস্ট উপরে নিচে উঠানামা করতেছে। প্রতিটা পয়েন্ট কিন্তু উপরে নিচে উঠানামা করতেছে, একটা পয়েন্টও কিন্তু সামনের দিকে যাচ্ছে না, তাই না? তো তরঙ্গ বলতে আমাদের একটা মিসকনসেপশন অনেকেরই আছে যে তরঙ্গের কোণাগুলো সামনের দিকে যাওয়া শুরু করে। কোণা কিন্তু সামনের দিকে যাচ্ছে না। তুমি যে কোনো একটা কোণা নাও, আমি হাইলাইট করার জন্য লাল লাল নীল রাখছিলাম। দেখো যে কোনো কোণা নাও, প্রতিটা কোণা জাস্ট উপরে নিচে উঠানামা করতেছে, সে আর কোনো কিছুই করতেছে না, বুঝতেছো? কিন্তু যে উপরে নিচে উঠানামা করতেছে, উঠানামার মধ্যেই তার মধ্যে একটা ছন্দ আছে। ছন্দটা কি? দেখো এক একটা কোণা এক একবার উপরে নিচে উঠানামা করতেছে, তাই না? দেখো এই লাল কোণাটা যখন পিকে আছে, এই যে লাল কোণাটা যখন পিকে আছে, তার পাশের কোণাটা কিন্তু পিকে নাই, তার পাশের কোণাটা একটু নিচে আছে, মানে এক একটা কোণা এক এক টাইমে পিকে যাচ্ছে, বুঝতে পারছো? এবং খেয়াল করো, এইটাই হচ্ছে তোমার মেইনলি হচ্ছে তরঙ্গ। এই যে এগুলো হচ্ছে এক একটা কি, এই পুরাটাকে আমরা একসাথে কি বলতে পারবি, একটা তরঙ্গ বলতে পারি, বুঝছো? তো চলো তরঙ্গের সংজ্ঞা, তরঙ্গের কাজ টাজ কি, এগুলো একটু আমরা দেখার ট্রাই করি। ডাস্টারটা কোথায়? কথা বলিয়ে না ভাই। দেখো তরঙ্গতে কি হচ্ছে, এরকম অসংখ্য কণা আছে। এই ধরো এইটা একটা কণা, কণাগুলা কি করতেছিল আমরা ভিডিওতে কি দেখলাম, জাস্ট উপরে নিচে উঠানামা করতেছে। প্রতিটা কণা এইভাবে উপরে নিচে উঠানামা করে, তাই না? তো খেয়াল করো, এই যে কণাগুলা উপরে নিচে উঠানামা করতেছিল, এদের একটা যে মোশনটা আছে, মোশনটা হচ্ছে মেনলি পর্যায়বৃত্ত গতি। আমরা এই যে এর আগের চ্যাপ্টারে পড়ছিলাম না পর্যায়বৃত্ত গতি, ষষ্ঠ চ্যাপ্টারে মনে হয়, নাকি সপ্তম চ্যাপ্টারে? আচ্ছা অষ্টম চ্যাপ্টারে পড়ছিলাম যে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোণা, দেখো পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোণা কি ছিল বলতো? পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোণাগুলোর বৈশিষ্ট্য কি ছিল? এফ সমানুপাতিক মাইনাস অফ এক্স, মনে আছে এই সূত্রটা? এই যে এই প্রতিটা কোণা এই সূত্রটা মেনে চলতেছে, বুঝছো? এই প্রতিটা কোণা এই সূত্রটা মেনে চলে জাস্ট উপরে নিচে উঠানামা করতেছে। এবং খেয়াল করো, এই যে কণাগুলা যে উপরে নিচে উঠানামা করতেছে, সে কি করতেছে, এইখানে যদি কোনো শক্তি থাকে, কোনো এনার্জি যদি এই পয়েন্টে থাকে, সে এনার্জিটাকে এই বরাবর পাস করে, বুঝছো? সে কি করে, নিজে কিন্তু সামনের দিকে যাচ্ছে না, সে নিজে কি করতেছে, উপরে নিচে উঠানামা করতেছে, এবং সে এনার্জিটাকে সামনের দিকে পাস করতেছে। তোমরা এর জন্য একটা ভালো উদাহরণ কি, তোমরা যখন পানিতে ক্রিকেট বল পড়ে যায়, এটা কি দেখছিলা, কখনো অবজার্ভ করছিলা? কি হয় বলতো, তুমি যখন পানিতে ঢিল মারো, বলটা কিন্তু তোমার দিকে আসা শুরু করে, সামনের দিকে যাচ্ছে, কিন্তু পানির যে কোণাগুলো আছে, পানির কোণাগুলো কিন্তু সামনের দিকে আসা যাওয়া করে না, পানির কোণাগুলো জাস্ট উপরে নিচে উঠানামা করে, বুঝতে পারছো? শক্তিটা দেখো, এই পানির এই যে শক্তিটা আছে, এরা উপরে নিচে যখন উঠানামা করতেছে তখন একটা এনার্জি ক্রিয়েট করে, এই এনার্জিটা কি করে, এই এনার্জিটাকে সামনের দিকে পাস করে দেয়, বুঝছো? তাহলে তোমার তরঙ্গের সংজ্ঞাটা কি, যে অনেকগুলা পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোণা যদি শক্তিকে সামনের দিকে পাস করে, তাহলে আমরা তাকে কি বলতে পারবো বলতো?
তরঙ্গ বলতে পারবো। বুঝছো? তো এখানে দেখো সংজ্ঞাটা আছে, সংজ্ঞাটা একটু পড়ো তো সবাই, আমার কথার সাথে মিল পাও কিনা দেখো। দেখো এখানে আমি কি বলছি, অনেকগুলা পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কণা পাশাপাশি থেকে নিজেরা কিন্তু স্থানান্তরিত হবে না, নিজেরা সামনে পেছনে যাবে না, তারা কি করবে, শক্তিটাকে সামনের দিকে স্থানান্তরিত করে। তাহলে সেই ব্যবস্থাকে আমরা কি বলবো বলতো, তরঙ্গ বলবো। বুঝতে পারছো এটা? আচ্ছা দেখি সংজ্ঞাটা কেউ বলতে পারবা? জাওয়াত বলো তো সংজ্ঞাটা। হ্যাঁ, পাশাপাশি থেকে শক্তিকে সামনের দিকে স্থানান্তরিত করে, তাহলে তবে সেই ব্যবস্থাকে আমরা কি বলবো বলতো, তরঙ্গ বলবো। বুঝতে পারছো এটা? দেখি তুমি বলো তো তরঙ্গের সংজ্ঞাটা। তাহলে তাকে তরঙ্গ বলে। তাহলে দেখো তরঙ্গের কোণাগুলা কোন অ্যাক্সিস বরাবর স্থানান্তরিত হচ্ছে, ওয়াই অ্যাক্সিস বরাবর। বুঝতে পারছো? এবং শক্তিটাকে সে কোন অ্যাক্সিস বরাবর পাস করতেছে, এক্স অ্যাক্সিস বরাবর। আমরা এই যে অষ্টম চ্যাপ্টারে এই যে এখানে আমরা ওয়াই লিখতাম, মনে আছে? এবং আমরা বলছিলাম এখানে আমরা বইয়ে এক্স লিখছিল, আমি এখানে ওখানে বলছিলাম না যে আমরা ওইখানে এক্স না লিখে ওয়াই কেন লিখছি। খেয়াল করো তো, পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোণা কিন্তু এরা, তো এদের যে দূরত্বটা সাম্যাবস্থান থেকে, ওই দূরত্বটাকে আমরা কি বলতাম, বিস্তার। সাম্যাবস্থান থেকে সরণ বলতাম। তো সাম্যাবস্থান থেকে সরণটা আমরা কি দিয়ে প্রকাশ করতাম, ওয়াই। তাহলে এখান থেকে যে এই যে কোণাগুলার যে দূরত্বটা, ধরো এই কোণাটা এখানে আছে, এই দূরত্বটাকে আমরা কি বলবো বলতো, ওয়াই বলবো। আর এখান থেকে যদি শক্তিটা ধরো এখান থেকে এতটুকু গেছে, এই দূরত্বটাকে আমরা কি বলবো, এক্স বলবো। বুঝতে পারছো? ওই জন্য আমরা ওইখানেও ওয়াই দিয়ে প্রকাশ করছিলাম এগুলোকে। ওইখানে কি ছিল, পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোণা একবার এইদিকে যাইতো একবার এইদিকে যাইতো, তাই না? তো এই দূরত্বটাকে সাম্যাবস্থান থেকে যে দূরত্বটা ছিল ওইটাকে আমরা কি বলতাম, ওয়াই বলতাম না? তো এইটাই জাস্ট এইখানে এসে কি হচ্ছে, এমনি এটা এখানে এরকম ছিল ওই চ্যাপ্টারে, এখন এটাকে আমরা কিভাবে কল্পনা করতেছি, এইভাবে কল্পনা করতেছি। বুঝতে পারছো এটা? আচ্ছা ঠিক আছে, চলো এখান থেকে আমরা 9-10 এর কিছু টপিকস দেখবো, দেখে দুই একটা ম্যাথ করে তারপরে অ্যাডভান্স টপিকে যাবো আস্তে আস্তে। হ্যাঁ পড়াইছিলাম, এখন তো অনেকদিন, হ্যাঁ অনেকদিন পরে ক্লাস নিচ্ছি, তো হুট করে আবার ওইখান থেকে শুরু করলে কেউই বুঝবে না আর কি, এই জন্য এখান থেকে শুরু করছি। প্যারা নাই, পড়ো, আমি তো পড়াচ্ছি তাই না, তোমার পড়তে সমস্যা কি? আরে এত তাড়াতাড়ি শেষ করে কি করবে, শেষ হবে, প্যারা নিয়ে না। ফিজিক্স নিয়ে টেনশন খায় না ভাই, ফিজিক্স শেষ হয়ে যাবে। তো দেখো, আচ্ছা দেখো আমরা তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলি, যে দুইটি সমদশা সম্পন্ন কোণার মধ্যবর্তী দূরত্বকে আমরা কি বলবো, তরঙ্গ দৈর্ঘ্য। এই যে দেখো এই কোণাটা যে দশায় আছে, এই কোণাটা একই দশায় আছে না? বুঝতে পারছো? দশাটা আমরা কিভাবে ডিফাইন করি মনে আছে? এই যে আমরা একটা সার্কেল আঁকতাম, আচ্ছা যারা এগুলো বুঝতেছো না প্যারা নাই, এই যে এখান থেকে একটা সার্কেল আঁকতাম, এই যে এটা কি 90 ডিগ্রি না? আবার এখান থেকে তুমি আঁকো একই পজিশনে এসে থামছে না? বুঝতে পারছো? তাহলে এই দুইটা কোণা কোন একই দশায় আছে, তাহলে দুইটা সমদশা সম্পন্ন কোণার মধ্যবর্তী যে দূরত্বটা, ওইটাকে বলবো হচ্ছে আমরা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এইটুকু কি হবে বলতো, ল্যামডা। বুঝতে পারছো এটা? তাহলে এই ল্যামডা, খেয়াল করো এই যে একটা কোণা যদি দেখো, এখানে তো পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোণা আছে, কোণাটা এখান থেকে নেমে আবার এইখানে উঠছে, একটু ভালো মতো খেয়াল করো, কোণাটা এখান থেকে নেমে আবার কি করছে, এইখানে উঠছে। ধরো এখান থেকে নেমে এখানে উঠতে তার সময় লাগছে কত সেকেন্ড, 2 সেকেন্ড লাগছে, কথার কথা ধরলাম, কতটুকু টাইম লাগছে, 2 সেকেন্ড। তার মানে তখন শক্তি যেটা আছে, শক্তি তো আর এদিকে উঠানামা করতেছে না, শক্তিটা কোন দিকে যাচ্ছে, এখান থেকে এইদিকে। এই 2 সেকেন্ড সময়ে শক্তিটাও ঠিক এতটুকু দূরত্বই অতিক্রম করবে। বুঝতে পারছো এটা? হ্যাঁ, তোমার একটা কোণা এখান থেকে নেমে পূর্বে পজিশনে যেতে যে সময় লাগে, হ্যাঁ ওই সময়ে শক্তিটাও যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে মেইনলি ল্যামডা। বুঝছো? তো ল্যামডা তুমি হ্যাঁ এটা দেখো, ল্যামডা তুমি যদি বেসিক সংজ্ঞাটা দেখতে চাও তাহলে বেসিক সংজ্ঞাটা কি হবে, একটা এই যে এই একটা পর্যায়বৃত্ত কোণা এখান থেকে শুরু করে আবার এখানেই ফেরত আসতেছে, এটাকে কি বলি আমরা, পর্যায়কাল বলি না? তো একটা পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোণা একটি পর্যায়কাল সম্পন্ন করতে যে সময় লাগে, ওই সময়ে শক্তি যতটুকু সামনের দিকে অগ্রসর হয়,
ওই দূরত্বটাকেই বলবো হচ্ছে আমরা ল্যামডা। বুঝছো? ল্যামডা এর বেসিক সংজ্ঞা হচ্ছে এটা, তবে তোমার পরীক্ষার জন্য জাস্ট মনে রাখবা দুইটা সমদশা সম্পন্ন কোণার মধ্যবর্তী দূরত্বটাকে আমরা বলবো হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা। বুঝতে পারছো বেসিক সংজ্ঞা কি? বুঝছো? তো এবার আসো তোমার পর্যায়কাল। পর্যায়কাল কি? একটা পর্যায়বৃত্ত যে তরঙ্গ উপরিস্থিত একটা কোণা একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময়টা লাগে সেটাই কি বলতো পর্যায়কাল। এগুলো তো 9 10-এ পড়ছিল। আরেকটা ছিল কি বলতো কম্পাঙ্ক ছিল। কম্পাঙ্ক কি ছিল বলতো? দেখো 1 সেকেন্ডে এই যে এই কোণাটা আছে, কোণাটা 1 সেকেন্ডে যতগুলা কম্পন সম্পন্ন করতেছে সেটাই হচ্ছে তোমার কম্পাঙ্ক। ধরো এই কোণাটা এখান থেকে নেমে আবার এখানে আসবে, এই সময়টা ধরো হচ্ছে 0.001 সেকেন্ড। তার মানে পর্যায়কালটা কত ধরছি আমরা? 0.001 সেকেন্ড। তার মানে কোণাটা এখান থেকে নেমে এখানে উঠবে, সময় হচ্ছে 0.001 সেকেন্ড। তাহলে 0.001 সেকেন্ডে কয়টা পূর্ণ স্পন্দন সম্পন্ন হচ্ছে? একটা না? এখান থেকে নেমে এখানে উঠতেছে, পূর্ণ স্পন্দন কয়টা সম্পন্ন হয়েছে? একটা। তার মানে খেয়াল করো 0.001 সেকেন্ডে পূর্ণ স্পন্দন সম্পন্ন হয় একটা। 1 সেকেন্ডে কয়টা পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়? 1/001টা। বুঝতে পারছো? তাহলে 1 সেকেন্ডে যতগুলা পূর্ণ স্পন্দন সম্পন্ন হচ্ছে তাকেই বলবো হচ্ছে আমরা কম্পাঙ্ক। বুঝছো? তো কম্পাঙ্ক সমান কি লেখা যায় দেখো, এটা কি ছিল তোমার পর্যায়কাল না? তোমার দেখো পর্যায়কাল টি, হ্যাঁ, তো টি সেকেন্ডে কয়টা পর্যায়কাল সম্পন্ন হয়, পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়? একটা। তো 1 সেকেন্ডে কয়টা পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়? 1/t। তো এইটাকেই আমরা কি বলতেছি? F = 1/t। তো এটার একক কি হবে বলো তো? এটা তো 9 10-এ পড়ে আসছে, পার সেকেন্ড অথবা হার্টজ। এটুকুই বুঝছো? আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস একটু দেখাই। বলতো একটা পূর্ণ স্পন্দনে কতটুকু দূরত্ব অতিক্রম করে? ল্যামডা। তো একটা পূর্ণ স্পন্দনে ল্যামডা দূরত্ব অতিক্রম করে। তোমার এনটা পূর্ণ স্পন্দনে কয়টা দূরত্ব অতিক্রম করে? এম ল্যামডা। তাহলে এস এর একটা সূত্র মনে রাখবা, এস সমান এন ল্যামডা। মানে এনটা পূর্ণ স্পন্দনে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? এন ল্যামডা পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, শীটে এগুলো সব আছে, তাও তোমরা একটু লিখার ট্রাই করো, লিখলে হয় কি তোমাদের একটু মনে থাকবে। বুঝতে পারছো? মানে একটু যতটুকু পারো, তোমার একেবারে নোটের মধ্যে তো লিখার দরকার নেই, নোট তো তোমার আছে, জাস্ট একটু লিখলে তোমার এগুলো পরে মনে থাকবে আর কি। কোন চ্যাপ্টারে দেখতে হবে? যাওয়ার সময় একটু বলিও। আচ্ছা, এবার চলো আমরা 9 10-এর একটা কনসেপ্ট ইউজ করব, কনসেপ্ট শিখবো আর কি। আমরা 9 10-এ একটা জিনিস শিখছিলাম, মাধ্যম যদি একই হয়, হ্যাঁ, তাহলে কোন তরঙ্গের কোন জিনিসটা সমান হয়? বেগ সমান হয়। উৎস যদি একই হয়, কম্পাঙ্কটা সমান হয়। যেমন চিন্তা করো, এই যে এইটা দিয়ে আমি এই দুইটা একসাথে করলে, ধরো এইটা কি দিয়ে এইভাবে এখানে বাড়ি মারছি, উৎস কি এইটা, তো এইটার জন্য যে শব্দটা উৎপন্ন হয়েছে এটার কম্পাঙ্ক যা হবে, আবার তুমি এইটা দিয়ে এই সাইডে বাড়ি মারলেও উৎস তো দুইটাই এক্ষেত্রে একই আছে, তাই না? তুমি দুই জায়গায় বাড়ি মারলে তোমার উৎস যদি সেম থাকে কম্পাঙ্কটা কি হবে? সেম। আর মাধ্যম যদি একই থাকে তাহলে শব্দের বেগটা সেম হয় আর কি, কম্পাঙ্ক তরঙ্গের বেগ সেম হয়। যেমন বায়ুতে তরঙ্গের বেগ যত, তুমি পানিতে গেলেও কি, পানিতে গেলে চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, খেয়াল করো, এটা একটু দেখি আমরা, ভি সমান এফ ল্যামডা, এই সূত্রটা কি মনে আছে সবার? আচ্ছা, তো খেয়াল করো মাধ্যম একই। আচ্ছা, মাধ্যম যদি একই হয় আমরা কাকে সেম বলতেছি? ভিটাকে সেম বলতেছি। তো ধরো এই একটা তরঙ্গ, এই একটা তরঙ্গ, তাহলে ভি যদি সমান হয়, খেয়াল করো V1 ইকুয়াল, এটার জন্য V1 ধরো, V2 ধরো, V1 ইকুয়াল V2, এটা কি লেখা যায়? তাহলে V1 এর জায়গায় আমরা কি লিখতে পারি? V সমান F1 ল্যামডা 1 ইকুয়াল F2 ল্যামডা 2। এটা কি বলা যায়? এটা কখন বলো তো? মাধ্যম একই। এটা কি বুঝছো সবাই? আচ্ছা, এরপরে আসো তোমার উৎস একই। আচ্ছা, উৎস একই হলে কি হয় বলো তো? এফটা সেম, এফ ইকুয়াল কনস্ট্যান্ট বলতে পারি। তাহলে দেখো ভি সমান কি জানি? এফ ল্যামডা। তাহলে এফ ইকুয়াল কি আসবে? ভি বাই ল্যামডা না? তো এখান থেকে আমরা কি বলতে পারি? V1 এটা ইকুয়াল যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা কি বলতে পারি? V1 বাই ল্যামডা 1 ইকুয়াল V2 বাই ল্যামডা 2। এটা কি বুঝছো সবাই?
তুমি একটু লিখা ট্রাই করো, লিখলে সূত্রগুলো মনে থাকবে, এখানে তো আছেই, তুমি লিখলা সূত্রগুলো মনে থাকলে ভালো না? আচ্ছা এবার আমরা ম্যাথ করব দুইটা 9-10 ম্যাথ আর কি, 9-10 এগুলো করছিলাম। সবাই এখানে পরের পেজে যাও, 3 নাম্বার পেজ আর কি, এটা ম্যাথ আছে, ম্যাথটা একটু পড়ো তো। পি ও কিউ মাধ্যমে শব্দের বেগ যথাক্রমে, 3 নাম্বার পেজে দেখো। হ্যাঁ মাধ্যম যদি সেম হয়, মাধ্যম কি বায়ু মাধ্যমে, তুমি যে কথা বলতেছো আমাদের কথার কম্পাঙ্ক কিন্তু ভিন্ন ভিন্ন, কিন্তু আমাদের কথার বেগটা কি হবে, একই হবে, বুঝতে পারছো? যেমন আমি আর তুমি এখানে দাঁড়ায় যদি কথা বলি, সাফিউন আমাদের কথাটা যতটুকু টাইম পরে শুনবে, আমার কথা তোমার টাইম একই টাইম, কথা একই সময় পরে শুনবে, একই সময়ে ওর কাছে দুজনের কথাই যাবে আর কি। আচ্ছা ম্যাথটা একটু পড়ো, যে পি ও কিউ মাধ্যমে শব্দের বেগ যথাক্রমে 300 মিটার পার সেকেন্ড ও 350 মিটার পার সেকেন্ড। পড়ো নিজেরা একটু কোশ্চেনটা। পড়া হলে আমাকে বলি। আচ্ছা চলো, 9-10 ছিল না এই টাইপের ম্যাথ, তো চলো আমরা আরেকবার একটু করবো, এগুলো এখানে আসলে এমসিকিউতে আসবে, অথবা ভাগ্য ভালো থাকলে গতে দিতে পারিস। হ্যাঁ এটা শর্টকাট কি, এটা তুমি যখন ভালো পারবা এটা এমনি 1 মিনিটে হয়ে যাবে। দেখো পি ও কিউ মাধ্যমে শব্দের বেগ যথাক্রমে 300 মিটার পার সেকেন্ড ও 350 মিটার পার সেকেন্ড, তার মানে এখানে তোমার মাধ্যমটা ভিন্ন, উৎস সেম, বুঝতে পারছো? শব্দ বলছে না, দুইটাই কি সাউন্ড, তো দুইটার ক্ষেত্রেই তোমার ইটা সেম হবে, উৎস সেম। তো মাধ্যম দুইটি তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে 0.1 মিটার, শলাকাটি সুর শলাকার 50টি কম্পনে কিউ মাধ্যমে কতটুকু দূরত্ব যাবে সেটা তোমাকে বের করতে বলছে, বুঝতে পারছো? তো খেয়াল করো, তোমার কিউ মাধ্যমে 50টা কম্পনে কতটুকু দূরত্ব যাবে সেটা বের করতে বলছে, তাহলে এখানে এনটা দেওয়া আছে, আমরা টোটাল কতটুকু দূরত্ব সেটা বের করতে বলছে। এস সমান আমরা এন ল্যামডা জানি না, এখানে এন কত দেওয়া আছে, 50 দেওয়া আছে, তো ল্যামডাটা কি দেওয়া আছে, এটা হচ্ছে ল্যামডা কিউ, যেহেতু কিউ মাধ্যমে কতটুকু দূরত্ব যাবে জানতে চাইছে, তাহলে তোমাকে আগে ল্যামডা কিউ বের করতে হবে, এরপরে তোমাকে এসটা বের করা লাগবে। তো চলো এটা বের করার ট্রাই করি। তো তোমার কোশ্চেনে কি দেওয়া আছে একটু দেখো, পি মাধ্যমে শব্দের বেগ হচ্ছে 300 মিটার পার সেকেন্ড, তার মানে ভিপি ইকুয়াল 300 মিটার পার সেকেন্ড, ভি কিউ ইকুয়াল 350 মিটার পার সেকেন্ড। এরপরে কি দেওয়া আছে, দুইটি মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.1 মিটার, তাই না? আচ্ছা এখানে একটা হইতে পারে, ল্যামডা পি মাইনাস ল্যামডা কিউ ইকুয়াল কত, 0.1, অথবা কেউ ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি ইকুয়াল 0.1, এই দুইটার একটা লিখতে পারে না? দেখো বলছে কি দুইটা মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.1, তাই না? তো খেয়াল করো, ল্যামডা পি মাইনাস ল্যামডা কিউ ইকুয়াল 0.1, হয় এটা হবে, না হলে ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি ইকুয়াল 0.1, না হলে এটা হবে, দুইটার একটা হবে। তাহলে আমাকে আগে দেখতে হবে ল্যামডা পি বড় না ল্যামডা কিউ বড়, ল্যামডা পি বড় হলে এই সূত্রটা সঠিক, ল্যামডা কিউ বড় হলে এই সূত্রটা সঠিক। তো এখানে আসো, আমরা কি জানি, ভি সমান এফ ল্যামডা না? আচ্ছা এফটা তো কনস্ট্যান্ট, তাই না? তো যার ভি বেশি তার ল্যামডাটাও কি হবে, বেশি হবে, বুঝতেছো? তো ভি কার বেশি বলো তো, ভি হচ্ছে ভি কিউ বেশি, তার মানে ল্যামডা কিউটা বেশি হবে, তাহলে এই সূত্রটা কি বলো তো, ভুল, বুঝতে পারছো? এটা কি কারো সমস্যা আছে, যাওয়ার কি বুঝো নাই? আচ্ছা ঠিক আছে, আচ্ছা এইটুকু দেওয়া আছে। আচ্ছা এরপরে তোমার আরেকটা শর্ত দেখো, একটা শর্ত আমরা অলরেডি পেয়ে গেছি, আরেকটা শর্ত আমরা কি জানি, তোমার উৎস যেহেতু সেম, আমরা একটু আগে একটা শর্ত শিখছি না, যে ভি ওয়ান বাই ল্যামডা ওয়ান ইকুয়াল ভি টু বাই ল্যামডা টু, তো এখানে আমরা কি লিখতে পারি, ভিপি বাই ল্যামডা পি ইকুয়াল ভি কিউ বাই ল্যামডা কিউ, বুঝতে পারছো এটা? তো এখান থেকে ভিপিটা কত দেওয়া আছে কোশ্চেনে, 300 দেওয়া আছে, আর ল্যামডা পি ইকুয়াল, আর ভি কিউ দেওয়া আছে 350,
ল্যামডা কিউ কত দেওয়া আছে? আচ্ছা, ল্যামডা কিউটা এখান থেকে বের করতে পারো। ল্যামডা কিউ সমান কত? 0.1 প্লাস ল্যামডা পি। তাহলে 0.1 প্লাস ল্যামডা পি। এটুকু কি কারো সমস্যা আছে? তো এটা তুমি 50 দিয়ে ভাগ দাও, এটা কত পাবা? কি কেন? এফটা তোমার কনস্ট্যান্ট না, উৎস সেম। তাহলে তুমি কি ভি বাই ল্যামডা ইকুয়াল এফ, তাহলে ভি বাই ল্যামডা কনস্ট্যান্ট না এখানে, বুঝতে পারছো? তো এখানে 6 বাই ল্যামডা পি ইকুয়াল 7 বাই 0.1 প্লাস ল্যামডা পি। তাহলে 0.6 প্লাস 6 ল্যামডা পি ইকুয়াল 7 ল্যামডা পি। তাহলে ল্যামডা পি ইকুয়াল কত পাচ্ছি বলো তো? 0.6 পাচ্ছি। আচ্ছা, ল্যামডা পি যদি 0.6 হয়, ল্যামডা কিউ এখান থেকে বের করা যাবে না? তো ল্যামডা কিউ সমান কত? 0.1 প্লাস 0.6 ইকুয়াল 0.7। তাহলে এস সমান কত? এন ল্যামডা কিউ ছিল। এন কত দেওয়া আছে? 50 গুণ 0.7। দেখো তো এসটা কত আসে? 35 মিটার। কারো কি এইটাই প্রবলেম আছে? আচ্ছা, প্রবলেম না থাকলে এরপরে ম্যাথটা করো। আনসার দেওয়া আছে, কেউ আনসার দেখিও না, অনেস্টি বজায় রেখে করো। রাজ কি ম্যাথ বুঝছো? তাহলে এরপরে ম্যাথটা করো। এটা তুলছো? তাহলে এরপরে ম্যাথটা করো। মিলছে? আনসার মিলাও। কারো বুঝতে সমস্যা হলে বলিও।
কিসে এটা? হ্যাঁ, 4টা হইলে শেষ হয়ে যাওয়ার কথা। এই সপ্তাহ, আগামী সপ্তাহ ম্যাক্সিমাম 5টা লাগবে। ডিপেন্ড করে তোমাদের উপর, তোমরা কিরকম বাসা থেকে পড়ে আসতেছো। এই চ্যাপ্টার কিন্তু এই যে আজকের পড়া আজকে না পড়লে কালকে আবার এসে বুঝবা না। বিন্যাস সমাবেশ করো। আচ্ছা এখানে দেখো, এরপরে টপিকে যাই। আশা করি এটা পারছো, না পারলে বাসায় যে একটু আনসারটা দেখিও পারবা। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, আচ্ছা এখানে একটু সবাই বোর্ডে তাকাও এবার। এটা একটা নতুন টপিক। আচ্ছা এখান থেকে এইখানে কতটুকু দূরত্ব বলো তো? ল্যামডা না? এই যে এখান থেকে এখানে দূরত্বটা কত বলো তো? ল্যামডা। বুঝতে পারছো? তো এই যে এখানে একটা কণা আছে, এখানেও একটা কণা আছে। এই কণা দুইটার মধ্যে পথের পার্থক্য কতটুকু? পথের পার্থক্য ল্যামডা। বুঝতে পারছো? যেমন আমি এখানে দাঁড়ায় আছি, রাফি ওখানে বসে আছে, আমার আর রাফির মধ্যে যে পথের পার্থক্যটা কত হবে? এখান থেকে দৈর্ঘ্য মাপলে যতটুকু আসে ওইটাই তো পথের পার্থক্য নাকি? তো এখানে একটা কোণা আছে, এখানে একটা কোণা আছে, এই দুইটা কোণার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ল্যামডা। তার মানে এদের মধ্যবর্তী পথের পার্থক্য কত বলতো? ল্যামডা। বুঝতে পারছো? আচ্ছা এই দুইটা কোণার মধ্যবর্তী তোমার দশা পার্থক্য কত বলতো? এখান থেকে এখানে আমরা বলি না যে 2 পাই, মনে আছে? এখান থেকে এখানে কতটুকু হয়? 2 পাই। তো খেয়াল করো, তোমার পথ পার্থক্য যখন ল্যামডা, দশা পার্থক্য কত? 2 পাই। এই 2 পাইকে কি বলি আমরা? দশা পার্থক্য। তো দেখো, পথ পার্থক্য যদি ল্যামডা হয়, দশা পার্থক্য কত হচ্ছে? 2 পাই। তো পথ পার্থক্য যদি ডেল এক্স হয়, তাহলে দশা পার্থক্য কত? 2 পাই বাই ল্যামডা না? তাহলে খেয়াল করো, পথ পার্থক্য ডেল এক্স হলে দশা পার্থক্য হচ্ছে 2 পাই বাই ল্যামডা। তাহলে দশা পার্থক্যকে ডেল্টা দিয়ে প্রকাশ করা হয়। ডেল্টা সমান কি লেখা যায়? 2 পাই বাই ল্যামডা। বুঝতে পারছো? আচ্ছা দাঁড়াও, এখানে মনে হয় একটু, ও এখানে একটা ডেল এক্স আসবে তো। আচ্ছা এখানে তোমার দেখো, পথ পার্থক্য ল্যামডা হলে দশা পার্থক্য কত? 2 পাই। পথ পার্থক্য 1 হলে দশা পার্থক্য কত? 2 পাই বাই ল্যামডা। পথ পার্থক্য ডেল এক্স হলে দশা পার্থক্য 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল এক্স। এটা কি বলা যায়? এটাই হচ্ছে দশা পার্থক্য। তাহলে দশা পার্থক্যকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি? ডেল্টা। তাহলে ডেল্টা সমান কত? 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল এক্স। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ডেল এক্স বাই ল্যামডা ইকুয়াল ডেল্টা বাই 2 পাই। দেখো এই যে ডেল এক্স বাই ল্যামডা 2 পাইটাকে একটা নিচে নিয়ে আসছি, তাহলে ডেল এক্স বাই ল্যামডা ইকুয়াল কি? ডেল্টা বাই 2 পাই। তাহলে এখানে কি বলতো? পথ পার্থক্য বাই ল্যামডা ইকুয়াল দশা পার্থক্য বাই 2 পাই। এইটা হচ্ছে তোমার সূত্র। বুঝতে পারছো সূত্রটা কি? দেখো এটার সাথে মনে রাখা ইজি, পথ পার্থক্য ডিভাইডেড, হ্যাঁ হ্যাঁ, দশা পার্থক্য 2 পাই হয় কেন? এটা তুমি মান বৃত্ত থেকে বুঝতে পারো আর কি। খেয়াল করো, এই পয়েন্টের ক্ষেত্রে কোথায় আসছি বলো তো? এই যে এখানে আসছি। এই পয়েন্টের ক্ষেত্রে কোথায় আসছি? এখানেই আসছি। কিন্তু এই পয়েন্টের ক্ষেত্রে যখন এখানে আসছি, দেখো এটার ক্ষেত্রে একটা পূর্ণ চক্র সম্পন্ন করছি না? এটার এই যে এই পয়েন্টের ক্ষেত্রে যখন এখানে আসি, এটা একটা পূর্ণ চক্র সম্পন্ন করে এখানে আসি। তো একটা পূর্ণ চক্র যদি সম্পন্ন করো, বৃত্তের কতটুকু অ্যাঙ্গেল ঘুরছো? 360। তো এটাকে আমরা কি বলতে পারি? 2 পাই। এখানে আমরা 90 ডিগ্রি বলি না? পাই বাই 2 বলি, মনে আছে? 90 ডিগ্রি কেন বলি? তুমি যদি এই যে এখান থেকে এখানে একটা বৃত্ত, এই দাগটা নাও, এই যে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে বলো তো? 90 ডিগ্রি। বুঝতে পারছো? এখানে কি বলি? 180 বলি। কেন বলি? এই যে এখান থেকে এখানে যাও, কত হচ্ছে? 180। বুঝতে পারছো? এইভাবে কাজ করতেছে এগুলো। তো সূত্রটা কি? পথ পার্থক্য বাই ল্যামডা ইকুয়াল দশা পার্থক্য বাই 2 পাই। দেখো এর সূত্রগুলোর মধ্যে প্যাটার্ন আছে। পথ পার্থক্যের নিচে ল্যামডা আসছে, দশা পার্থক্যের সাথে নিচে কি আসছে? 2 পাই। আচ্ছা আমরা যদি লিখি সময়ের পার্থক্য ডেল টি, এটার নিচে কি আসবে?
বড় হাতের পর্যায়কাল আসবে, তাই না? এটা হচ্ছে এখান থেকে আরেকটা কি, ডেল টি বাই বড় হাতের টি। এগুলো কি বুঝছো সবাই? কারো প্রবলেম আছে? আচ্ছা চলো, এখানে একটা ম্যাথ আছে, ম্যাথটা আমরা করার ট্রাই করি। সূত্রটা তুলো একবার। দেখো এখানে কি বলছে যে 50 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট কোন তরঙ্গের বেগ দেওয়া আছে 350 মিটার পার সেকেন্ড। তরঙ্গ স্থিত 60 ডিগ্রি দশা পার্থক্যে অবস্থিত দুইটি বিন্দুর মধ্যে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তার মানে এখানে দশা পার্থক্য কত দেওয়া আছে বলো তো? 60 ডিগ্রি। আর তোমাকে দূরত্ব নির্ণয় করতে বলছে, কি বের করতে বলছে তাহলে? পথ পার্থক্য বের করতে বলছে। বুঝতে পারছো, তাই না? দেখো তোমাকে এখানে বলছে 500 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট কোন তরঙ্গের বেগ দেওয়া আছে 350 মিটার পার সেকেন্ড। তরঙ্গ স্থিত 60 ডিগ্রি দশা পার্থক্যে অবস্থিত দুইটি বিন্দুর মধ্যে দূরত্ব। তার মানে দশা পার্থক্য কত দেওয়া আছে? 60 ডিগ্রি। তার মানে ডেল ইকুয়াল 60 ডিগ্রি। ডিগ্রিটাকে অলওয়েজ আমরা কিসে নিয়ে যাব? রেডিয়ানে নিয়ে যাব। ডিগ্রিকে রেডিয়ানে কিভাবে নেয় বলো তো? পাই বাই 180 দিয়ে গুণ দিয়ে, তাহলে পাই বাই 3। ডেল্টা ইকুয়াল এটা দেওয়া আছে। আচ্ছা এখানে আমরা তাহলে সূত্রটা কি, ডেল্টা বাই 2 পাই ইকুয়াল ডেল এক্স বাই ল্যামডা, তাই না? তো কোশ্চেনে কি ল্যামডা দেওয়া আছে? কোশ্চেনে ল্যামডা দেওয়া নাই, কিন্তু তোমার ভি দেওয়া আছে, এফ দেওয়া আছে। তাহলে ওইখান থেকে আমরা ভি সমান এফ ল্যামডা এই সূত্রটা ইউজ করে ল্যামডাটা বের করতে পারি না? ভি বাই এফ 350 ডিভাইডেড বাই কত? 500.7 মিটার। বুঝছো এটা? ল্যামডা না, ল্যামডা হার্জ হবে পাই বাই 3 ডিভাইডেড বাই 2 পাই ইকুয়াল ডেল এক্স বাই 0.7। তাহলে এখানে 1/6 ইকুয়াল ডেল এক্স বাই 0.7। তাহলে ডেল এক্স কত আসতেছে? 0.7 ডিভাইডেড বাই 6। কারো কি এটাই প্রবলেম আছে? তুমি কি বুঝছো? না বুঝলে বলো আবার আমাকে। কোথাও ডেল এক্সটা এই যে পথ পার্থক্য ডেল এক্স, তুমি কোশ্চেনটা পড়ো, দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তো দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা কি পথ পার্থক্য না? তো তোমাকে এখানে পথ পার্থক্য বের করতে বলছে। হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্য কখন হয়? দুইটি সমদশা সম্পন্ন কোণার মধ্যবর্তী দূরত্বকে আমরা বলতে পারবো তরঙ্গ দৈর্ঘ্য। বুঝতে পারছো? র্যান্ডম যে কোনো দূরত্ব হচ্ছে তোমার পথ। হ্যাঁ, না না, এখানে পাইয়ের জায়গায় পাই বসাইতে হবে। পাই হচ্ছে 3.1416। হ্যাঁ, এটা আসবে না? হ্যাঁ, ডিগ্রিটাকে তো আমি আগেই রেডিয়ানে নিয়ে গেছি। ডিগ্রিকে অলওয়েজ রেডিয়ানে প্রকাশ করতে হবে, বুঝনি? হ্যাঁ, পাইয়ের মান তো 3.1416। পাই পাই তো কাটাকাটিই যাচ্ছে, বসাইতে যাবা কেন? এটা 2 নম্বরটা করো। দুইটি কোনো বিন্দুতে tan ইনভার্স -3 সেকেন্ড সময়ের ব্যবধানে সরণের মাঝে দশা পার্থক্য কত? তার মানে এটা কি চাইছে? দশা পার্থক্য। কি দেওয়া আছে? ডেল টিটা দেওয়া, ডেল টি দেওয়া আছে। হ্যাঁ, করো এবার।
তোমার কি মিলছে? আচ্ছা টিটাকে কত দেওয়া আছে দেখো তো। হ্যাঁ 1/t, হ্যাঁ ঠিক আছে। তোমাদের কি মিলছে? তোমাদের কি মিলে নাই? দাওয়াদের কি মিলে নাই? আচ্ছা এবার চলো কথা বলিও না, এবার চলো আমরা তরঙ্গের সমীকরণটা দেখব। এটা একটু ভালো মতো বুঝে নিও। আচ্ছা তরঙ্গটা মেইনলি কি বলতো, অসংখ্য এরকম কোণার মাধ্যমে গঠিত হচ্ছে, তাই না? এখানে অসংখ্য কোণা আছে মেইনলি, এই কোণার মাধ্যমে গঠিত হচ্ছে। এখন আসো, তুমি ধরো এইখানে একটা কোণা আছে, এই কোণাটার পজিশনটা তুমি জানতে চাও। হ্যাঁ, এই কোণাটা কোথায় আছে এটা তুমি জানতে চাও। তো খেয়াল করো এটা, আচ্ছা এটা দেখানোর আগে ভিডিওটা তোমাদের আরেকবার একটু দেখায় নেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা আচ্ছা এখানে সবাই একটু দেখিও, আরেকবার একটু দেখো। সবাই একটু দেখো, ধরো এই লাল কোণাটার পজিশন তুমি জানতে চাও। হ্যাঁ, এখন লাল কোণাটার কাছে তুমি কয়ভাবে আসতে হলে তোমার কি কি করা লাগবে এটা একটু দেখো। দেখো তোমাকে প্রথমে এখানে একটু দেখো, এই লাল কোণাটার কাছে তুমি আসতে চাও, আসার জন্য তোমাকে কি করতে হবে? এই যে এক্স অ্যাক্সিস বরাবর, এটা ধরো মূল বিন্দু, মূল বিন্দু থেকে আগে তোমাকে এক্স অ্যাক্সিস বরাবর একটা দূরত্ব অতিক্রম করা লাগবে। বুঝতে পারছো? অতিক্রম করলাম। এখন তুমি দেখো, এখন তুমি লাল কোণাটার কাছে জাস্ট পৌঁছাইছো। তুমি ধরো এক্স অ্যাক্সিস বরাবর ধরো তুমি এই কোণাটার কাছে পৌঁছাইতে চাও, এখান থেকে একটা দূরত্ব তুমি অতিক্রম করে এখানে আসলা। বুঝতে পারছো? এখন আসার পর সমস্যাটা কি হবে দেখো, এই লাল কোণাটার তুমি যখন পজিশন বের করতে যাচ্ছ, কোণাটা কিন্তু একটা পজিশনে ফিক্সড নাই, আছে কোণাটা উপরে নিচে উঠানামা করতেছে, তাই না? এখানে যেমন দেখা যাচ্ছে এটা ফিক্সড, প্রকৃতপক্ষে কি এটা ফিক্সড? প্রকৃতপক্ষে কি হচ্ছে, কোণাটা উপরে নিচে উঠানামা করতেছে। তাহলে এই কোণাটার কাছে তুমি আসার জন্য তুমি এখান থেকে এখানে আসলে এক্স অ্যাক্সিস বরাবর একটা দূরত্ব, আসার পরে দেখতেছো যে এই কোণাটাকে তুমি পাচ্ছ না, এই কোণাটা এক এক সময় এক এক পজিশনে অবস্থান করতেছে। বুঝতে পারছো? তাহলে এই যে কোণাটা আছে, কোণাটা কয়টা জিনিসের ফাংশন হইতে পারে খেয়াল করো। এখান থেকে এখানে এক্স একটা দূরত্ব তুমি অতিক্রম করছো, এটার একটা ফাংশন, এবং কোণাটা এক একটা সময়ে এক একটা পজিশনে অবস্থান করতেছে না। তার মানে এই যে কোণাটা যেটা আছে, কোণাটা হচ্ছে সময়েরও একটা ফাংশন। বুঝতে পারছো? তো কোণাটা একটা হচ্ছে একবার এখানে তোমার এক এক সময়, ধরো তুমি সময় যখন 1 সেকেন্ড নিলা, 1 সেকেন্ডে সে এখানে অবস্থান করতেছে। তুমি যখন সময় আরেকটা নিলা 1.1 সেকেন্ড, দেখা যাচ্ছে সে এখান থেকে এখানে উঠে যাচ্ছে। তার মানে 1 সেকেন্ড যখন তার ছিল, তখন তার ক্ষেত্রে স্মরণ ছিল এইটা। 1.1 সেকেন্ডে তার স্মরণ কোনটা হবে? এই যে এইটা হবে। আবার ধরো 1.2 সেকেন্ডে তার স্মরণ চেঞ্জ হয়ে এইটা হয়ে যাবে। তার মানে এইখানে যে কোণাগুলো ছিল, কোণাগুলো হচ্ছে তোমার মেইনলি দুইটা জিনিসের ফাংশন। একটা কিসের ফাংশন বলো তো? স্মরণের ফাংশন, এক্স অ্যাক্সিস বরাবর স্মরণের ফাংশন। আর একটা হচ্ছে তোমার সময়েরও এটা একটা ফাংশন। কারণ খেয়াল করো, তুমি তো শুধু একটা কোণার জন্য বানাবা না, তুমি খেয়াল করো এই কোণার জন্য একটা সমীকরণ বানাইতে চাও, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর অন্য আরেকটা দূরত্ব অতিক্রম করা লাগবে। এই কোণার জন্য বের করতে চাইলে এক্স অ্যাক্সিস বরাবর দূরত্বটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তার মানে এই কোণাগুলা কয়টা জিনিসের ফাংশন? একটা হচ্ছে স্মরণের ফাংশন, এবং সেটা হচ্ছে কোন অ্যাক্সিস বরাবর স্মরণ, এক্স অ্যাক্সিস বরাবর স্মরণের ফাংশন। আর একটা হচ্ছে কিসের ফাংশন? সময়ের ফাংশন। কোনটা এক একটা টাইমে এক এক পজিশনে অবস্থান করতেছে। বুঝতে পারছো? তাহলে আমরা যদি এটা বের করতে চাই, খেয়াল করো, এটার জন্য ওয়াই অ্যাক্সিস বরাবর দূরত্বটা বের করতে চাই, তাহলে ওয়াই কয়টা জিনিসের ফাংশন? এফ অফ এক্স আর টি এর ফাংশন। বুঝছো এটা? আমরা এই যে এর আগের চ্যাপ্টারে যেটা পড়ছিলাম, অষ্টম চ্যাপ্টারে, ওই ক্ষেত্রে কিন্তু একে আমরা ইসের ফাংশন হিসাবে দেখাই না, স্মরণের ফাংশন হিসাবে দেখাই না। ওই ক্ষেত্রে সূত্রটা কি ছিল? ওয়াই সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা ছিল না সূত্র? এখানে কি কোনো স্মরণ ছিল? কারণ ওইখানে তোমার কোণাই ছিল একটা, একটা কোণা ছিল না। বুঝতে পারছো? এখানে তো কোণা আর একটা নাই, এখানে কোণা হয়ে গেছে কতগুলো, অনেকগুলা হয়ে গেছে, অসংখ্য কোণা হয়ে গেছে।
তাহলে তোমার এক একটা কোণার কাছে পৌঁছাইতে হলে এক্স অ্যাক্সিস বরাবর এক এক দূরত্ব অতিক্রম করতে হবে কিনা বলো। বুঝছো? ধরো এই কোণার কাছে পৌঁছাইতে চাও এক্স অ্যাক্সিস বরাবর এই দূরত্ব, এই কোণার কাছে পৌঁছাইতে চাও এক্স অ্যাক্সিস বরাবর এই দূরত্ব, মানে এক একটা কোণার কাছে পৌঁছানোর জন্য এক এক দূরত্ব অতিক্রম করা লাগতেছে। এই জন্য তোমার সরলটা হয়ে গেছে কয়টা জিনিসের ফাংশন, এক্স আর টি এর ফাংশন। বুঝছো? তো আমরা এই সমীকরণটাকে এক্স আর টি এর ফাংশনে নিয়ে যাব। বুঝছো? তো এখানে খেয়াল করো, এই চ্যাপ্টারে যেটা আছে ওই চ্যাপ্টারে আমরা ডেল্টাটা কি প্লাস ডেল্টা দিয়ে প্রকাশ করছিলাম না। এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা ওয়াই সমান এ সাইন ওমেগা টি মাইনাস অফ ডেল্টা দিয়ে প্রকাশ করব। বুঝছো? আচ্ছা, মাইনাস প্লাস এখানে আসলে ম্যাটার করতেছে না। তো প্লাস দিলে হয় কি, তোমার ডেল্টার ভ্যালু ধরো, ডেল্টার ভ্যালু পজিটিভ নেগেটিভ দুইটাই হইতে পারতো কিনা বলো। তাহলে এখানে তোমার আলটিমেটলি প্লাস মাইনাস দুইটাই আসতেছে। আবার এখানে ডেল্টার ভ্যালু পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে, এখানে আলটিমেটলি প্লাস মাইনাস দুইটাই আসতেছে। বুঝছো? তো এই চ্যাপ্টারে তোমার ওই বইয়ে তোমার অলওয়েজ মাইনাস দিয়েই প্রকাশ করা হয়েছে, এমন না যে প্লাস দিয়ে প্রকাশ করলে ভুল হবে, প্লাস দিয়ে প্রকাশ করলেও হবে, তবে আমরা বইয়ে যেভাবে প্রকাশ করছে ওইভাবেই শিখবো আর কি। বুঝছো? তো এইটা হচ্ছে আমার ফাংশন। ফাংশনটাকে আমরা আবার একটু লিখি, ওয়াই সমান এ সাইন ওমেগা টি মাইনাস ডেল্টা। এখন এটা কয়টা জিনিসের ফাংশন আছে, শুধু টি এর ফাংশন আছে, এটাকে আমার এক্স এর ফাংশনও নিতে হবে। একটু আগে আমরা একটা সূত্র শিখছি, কি সূত্র শিখছি, ডেল্টা বাই 2 পাই ইকুয়াল ডেল এক্স বাই ল্যামডা। এই ডেল এক্সটা কি ছিল বলো তো, পথ পার্থক্য। তো পথ পার্থক্য আমরা ডেল এক্স দিয়ে প্রকাশ না করে শুধু এক্স দিয়ে প্রকাশ করলাম, সমস্যা আছে এইটায়? এটা ডেল এক্স দিয়ে প্রকাশ করছি, এটার নাম শুধু এক্স দিয়ে, ধরো ওর নাম শাফিউন না হয়ে রহিম হইলো, সমস্যা আছে এটা দিয়ে? সমস্যা নাই। তো এখানে খেয়াল করো, এক্স সমান কি লিখতে পারি বলো তো, ডেল্টা বাই, আচ্ছা ডেল্টা সমান কি লিখতে পারি, ডেল্টা বাই সমান 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স লিখা যায় না? তাহলে ডেল্টা এই জায়গায় এটাকে রিপ্লেস করে দিই, তাহলে এ সাইন ওমেগা টি মাইনাস 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। আচ্ছা, ওমেগা সমান আমরা শিখছিলাম না যে 2 পাই এফ। আচ্ছা, ভি সমান এফ ল্যামডা, তাহলে এফ সমান কি বলতো, ভি বাই ল্যামডা। তাহলে এখানে তোমার এ সাইন 2 পাই ইন্টু ভি বাই ল্যামডা ইন্টু টি মাইনাস 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। আচ্ছা, এখান থেকে 2 পাই বাই ল্যামডা কমন যায় না দুইটার মধ্যেই? দেখো, তাহলে আমরা কমন নিয়ে নিই, তাহলে এখানে আসতেছে এ সাইন 2 পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স। এটাই হচ্ছে তোমার সূত্র, ওয়াই সমান কি, এ সাইন 2 পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স। এবার খেয়াল করো, ওয়াই কয়টা জিনিসের ফাংশন হয়েছে, দুইটা, একটা কি বলতো টি এর ফাংশন আর একটা কি এক্স এর ফাংশন। এখান থেকে আমরা বলতে পারি না ওয়াই ইকুয়াল এফ অফ টি অ্যান্ড এক্স। দেখো, আমি কোনো চ্যাপ্টারের সূত্রগুলার প্রমাণ তোমাদেরকে মনে রাখতে বলি নাই, শিখতেও বলি না, আমি জাস্ট সূত্র প্রমাণ যেগুলো শিখানোর শিখাইছি। কিন্তু এই চ্যাপ্টারে যে সূত্রের প্রমাণ আছে এগুলার একটু তোমাদেরকে মনে রাখা লাগবে, বাসায় যে সূত্রের প্রমাণগুলো মনে প্র্যাকটিস করিও, নাহলে ম্যাথ করতে গেলে আটকায় যাবা। বলে দিব কোন কোন সূত্রের প্রমাণ লাগবে, এটা লাগবে না, এটা জাস্ট তোমরা সূত্রটা মনে রাখবা। কি বলতো, ওয়াই সমান এ সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। আচ্ছা, আমাকে বলো এটা কি ছিল, বিস্তার। তোমার এখানে এ কোনটা বলতে পারবা, এই যে এখান থেকে ম্যাক্সিমাম যে ডিস্টেন্সটা এটা কি এ না? আর ল্যামডা তো বুঝতেছই, এই যে এখান থেকে এখানে যে দূরত্বটা সেটা কি বলতো, ল্যামডা। এখানে টি হচ্ছে যে কোনো সময় হইতে পারে, তাই না? টি হচ্ছে তোমার এখানে ফাংশনের চলক হিসেবে কাজ করতেছে, আর এক্স হচ্ছে যে কোনো দূরত্ব হইতে পারে। এক্স হচ্ছে এক একটা কোণার জন্য কি দূরত্বটা এক এক রকম, বুঝছো? আর এই কয়েকটা জিনিসই এই সমীকরণ। আর ওয়াই কি বলতো, ওয়াই হচ্ছে ধরো একটা কোণার যে কোনো একটা সময় টি, এই সময় তার দূরত্বটা কত সেটা হচ্ছে কি ওয়াই। বুঝছো? হ্যাঁ, এটা হচ্ছে স্থানাঙ্ক না তোমার, এটা হচ্ছে দুইটা জিনিসের ফাংশন, এটা বুঝাইতেছি। আমরা নর্মালি ধরো ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 6, এটা যখন লিখি আমরা সমান ওয়াই সমান এফ অফ এক্স লিখি না? কেন লিখি, কারণ ওয়াইটা শুধু এখানে এক্স এর ফাংশন, তাই না? কিন্তু এখানে তো ওয়াইটা এক্স এর ফাংশন না, ওয়াই কয়টা জিনিসের ফাংশন, টি আর এক্স দুইটার ফাংশন।
এটা কি বুঝছো সবাই? সূত্রটা সবাই একটু দুইবার লিখো। এটা একবার তো লিখছো, আরো দুইবার লিখো, মুখস্থ করে ফেলো। আমরা এখন এটা দিয়ে ম্যাথ করবো একটা। লিখো সবাই, দুইবার লিখো। হ্যাঁ, ও মাইনাস এখানে কেন আসছে? আসলে এখানে প্লাস মাইনাস তোমার ম্যাটার করে না, প্লাস বসতেছে কি মাইনাস বসতেছে, বুঝতেছো? তুমি প্লাস বলছিলে, এখানে কি আসতো? জাস্ট প্লাস আসতো, বুঝছো? ওইটা ম্যাটারই করতেছে না তুমি এখানে প্লাস মাইনাস দিচ্ছ, কারণ তোমার এক্স এর ভ্যালু কি প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে। ধরো তোমার এখানে প্লাস দরকার, তাহলে এক্স এর ভ্যালুটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে গেল, তাহলে মাইনাস মাইনাস নিলে প্লাস হয়ে গেল। অথবা আমি ধরো এখানে প্লাসই দিলাম, তখন এক্স এর ভ্যালু যখন নেগেটিভ হইতো তখন এখানে মাইনাস চলে আসতো না? তো আমাদের বইয়ে এখানে মাইনাস দিয়ে সব কিছু করছে, তো এই জন্য আমরা মাইনাস দিয়ে করব আর কি, বুঝছো? আচ্ছা, দুইবার কি লিখছো সূত্রটা? সবাই মুখস্থ হয়েছে? রাফি বলো তো সূত্রটা। ওয়াই সমান এ সাইন টু পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। রাজ বলো। ও চোখ আমার চোখের দিকে। আচ্ছা চলো এবার একটা ম্যাথ করব। দেখো, একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ নিম্নরূপ: ওয়াই সমান 0.5 সাইন 800t মাইনাস 2 পাই বাই 0.5 ইন্টু এক্স। আটশো পাই টি মাইনাস 2 পাই বাই 0.5 ইন্টু এক্স, এইটা তোমাকে দেওয়া আছে। তাহলে এখানে কি বলছে? অগ্রগামী তরঙ্গটির তরঙ্গ বেগটা বের করতে বলছে, বুঝছো? মানে ভি সমান কত সেটা তোমাকে বের করতে বলছে। এখন বলো, আমরা যে আদর্শ সমীকরণটা, আদর্শ সমীকরণে ওয়াই সমান কি ছিল? এ সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। তার মানে টি এর যে সহগটা সেটাই কি ভি না? তোমাকে কোশ্চেনে ভি বের করতে বলছে, টি এর সহগটাই তো ভি নাকি? কিন্তু এখানে এক্স এর আগে সহগ কত আছে? 1 আছে। তাহলে এখানেও এক্স এর আগে কত বানাইতে হবে? সহগ 1 বানাইতে হবে। তোমাকে অলওয়েজ আদর্শ সমীকরণের কাছে যাইতে হবে। তো খেয়াল করো এখান থেকে, তাহলে আমরা আদর্শ সমীকরণের কাছে কিভাবে যাব বলো তো? এই যে এর আগে যা আছে তাকে কমন নিয়ে ফেলতে হবে, তাই না? বুঝো নেই? 0.5 সাইন, এখান থেকে যদি এটা কমন নাও তাহলে এটা 2 পাই বাই 0.5, আর এটার মধ্যে এটা ভাগ দিয়ে দিবা 800 বাই 2 পাই বাই 0.5। আচ্ছা, পাই টি ছিল মাইনাস অফ এক্স, লিখা যায় এটা? এই যে পাই পাই কাটাকাটি যাচ্ছে, এটা কাটাকাটি যাচ্ছে, 400 থাকবে, আর এটা উপরে গিয়ে 200 টি মাইনাস এক্স। তাহলে আমাকে বলো তো ভিটা কত হবে? ভি হবে 200 মিটার পার সেকেন্ড, বুঝছো? রাফি বলো ল্যামডাটা কত? ল্যামডা ল্যামডা হ্যাঁ 0.5। এ কত? বিস্তার কত শুভ বলো তো? 0.5, বুঝছো? কম্পাঙ্কটা বের করো তো তোমরা এখান থেকে। হুম 400, বাকিরা বের করো তো 480 কিনা। চারশো কি হার্জ না কিলো হার্জ? হার্জ, এককটা তো বলতে হবে তাই না? 5 সেকেন্ড ইনভার্স 1, তাহলে তো সেকেন্ড হয়ে যাবে আবার। 5 সেকেন্ড ইনভার্স না, তুমি হয় 5 সেকেন্ড বলো, না হলে সেকেন্ড ইনভার্স 1 বলো। তুমি যখন 5 সেকেন্ড বলতেছো, 5 সেকেন্ড মানে এইটা, আবার যখন ইনভার্স বলতেছো তখন এটা হয়ে গেছে। তোমাদের কি 400 আসছে কম্পাঙ্ক? আচ্ছা, এবার চলো আমরা পড়বো হচ্ছে তরঙ্গের তীব্রতা।
দেখো এটা একটা মজার টপিক এবং ইম্পর্টেন্ট টপিক। দেখো এই হচ্ছে একটা তরঙ্গ। আচ্ছা, তরঙ্গ সঞ্চালনকারী পথে খেয়াল করো শক্তিটা কোন দিকে সঞ্চালন হচ্ছে বলো তো? এই বরাবর এক্স অ্যাক্সিস বরাবর শক্তিটা সঞ্চালন হচ্ছে না? তো তুমি এখানে একক ক্ষেত্রফল, একটা ক্ষেত্রফল কেটে নাও, মানে এটা দৈর্ঘ্য ধরো 1, প্রস্থ হচ্ছে 1, তাহলে এটার এরিয়াটা কত হবে বলো তো? এরিয়া হচ্ছে 1 মিটার স্কোয়ার হবে না? দৈর্ঘ্য 1, প্রস্থ 1, তাহলে এরিয়া কত? 1 মিটার স্কোয়ার। বুঝতে পারছো? তোমার ক্ষেত্রফলটা হচ্ছে তরঙ্গ যেদিকে যাচ্ছে ওইটা লম্ব বরাবর, মানে শক্তিটা যেদিকে যাচ্ছে ওইটার ধরো শক্তিটা এই যে এইভাবে আসলো, এটা লম্ব বরাবর একটা এরিয়া তুমি কেটে নিছো। বুঝতে পারছো? তো দেখো শক্তিটা যেদিকে যাচ্ছে, শক্তিটা কোন দিকে যাচ্ছে বলো তো? এই দিকে যাচ্ছে। এই এরিয়া এটা হচ্ছে এই যে এইভাবে আছে আর কি। তুমি এখানে একটা এরিয়া নিছো, কতটুকু নিছো বলো তো? 1 মিটার স্কোয়ার। বুঝতে পারছো? এখন এই এরিয়ার মধ্য দিয়ে কি পাস হচ্ছে বলো তো? শক্তি পাস হচ্ছে না? বুঝতে পারছো? তাহলে এই যে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যতটুকু শক্তি পাস হচ্ছে সেটাই হচ্ছে তোমার তরঙ্গের তীব্রতা। বুঝছো? এখান দিয়ে শক্তি পাস হচ্ছে। তো খেয়াল করো, ধরো 1 সেকেন্ডে এদিক দিয়ে 10 জুল শক্তি পাস হয়। 1 সেকেন্ডে 10 জুল পার সেকেন্ড বলা যায় এটা। খেয়াল করো, কথার কথা ধরে নিলাম আর কি, যে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের মধ্য দিয়ে তোমার 1 সেকেন্ডে যে পরিমাণ শক্তি পাস হয় তাকেই আমরা কি বলতেছি বলতো? তরঙ্গের তীব্রতা। বুঝছো এটা সবাই? বুঝুনি? আচ্ছা, আরেকবার বুঝাই চলো। ধরো এখানে তুমি একটা এরিয়া কেটে নিছো আর কি। এরিয়াটা কিভাবে কেটে নিছো? শক্তিটা যেই বরাবর যাচ্ছে, শক্তিটা ধরো এই বরাবর আসতেছে, তাহলে এটা লম্ব বরাবর এরিয়া কেটে নিচ্ছ একটা। তো এরিয়াটা কত নিচ্ছ বলো তো? 1 মিটার স্কোয়ার এরিয়া একটা নিচ্ছ আর কি। এরিয়াটা কতটুকু? এটা হচ্ছে 1 মিটার স্কোয়ার এরিয়া। তো এই 1 মিটার স্কোয়ার এরিয়ার মধ্যে দিয়ে 1 সেকেন্ডের মধ্যে যতটুকু শক্তি পাস হচ্ছে সেটাই হচ্ছে তরঙ্গের তীব্রতা। বুঝছো? ধরো এখানে তোমার 10 সেকেন্ডে তোমার 50 জুল শক্তি পাস হয়। কতটুকু? 10 সেকেন্ডে 50 জুল। তাহলে 1 সেকেন্ডে কত জুল শক্তি পাস হবে? 50/10 জুল। বুঝতে পারছো? তাহলে 1 সেকেন্ডে যতটুকু শক্তি এদিক দিয়ে পাস হচ্ছে সেটাই হচ্ছে তরঙ্গের তীব্রতা। বুঝছো? এবার তো এটা সংজ্ঞাটা কি হয়? যে তরঙ্গ সঞ্চালনকারী পথে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে শক্তি পাস হয় তাকেই বলবো হচ্ছে আমরা তরঙ্গের তীব্রতা। বুঝছো? তো সংজ্ঞাটা একটু পড়ো। দেখো এখানে আরো কয়েকটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো লিখতে হবে পরীক্ষায়। না বুঝলে আমাকে বলো কোন ওয়ার্ড। সূত্রটা আপাতত দেখার দরকার নাই, ওইটা দেখাচ্ছি আমি। ঠিক বুঝছো সবাই সূত্রটা, সংজ্ঞাটা? রাজ বলো তো দেখি সংজ্ঞাটা। তরঙ্গ সঞ্চালনকারী পথে লম্বভাবে ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি প্রবাহিত হয় তাকে তরঙ্গের তীব্রতা। তরঙ্গের তীব্রতা তুমি বলো তো দেখি। সঞ্চালিত হয় তাই কি তরঙ্গের তীব্রতা। তুমি বলো তো দেখি, তুমি বলো। তাকে বলা হচ্ছে তরঙ্গের তীব্রতা। তো এবার খেয়াল করো, আমরা ইন জেনারেল একটা সূত্র বের করি। ধরো এইটা 1 মিটার স্কোয়ার না বলে আমরা বললাম হচ্ছে এ। বুঝতে পারছো? তো এটা এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে ধরো টি সেকেন্ডে ডাব্লিউ পরিমাণ শক্তি সে প্রবাহিত করে। কি বলতেছি? এই ক্ষেত্রফলের মধ্যে টি সেকেন্ডে ডাব্লিউ পরিমাণ শক্তি প্রবাহিত করে। তাহলে এই ক্ষেত্রফলের মধ্যে টি সেকেন্ডে ডাব্লিউ জুল শক্তি প্রবাহিত হয়। তো এখানে খেয়াল করো, তাহলে একক ক্ষেত্রফলের মধ্যে টি সেকেন্ডে কতটুকু শক্তি প্রবাহিত হবে বলো তো? W/A শক্তি প্রবাহিত হবে। আবার একক ক্ষেত্রফলের মধ্যে 1 সেকেন্ডে W/T × A
শক্তি প্রবাহিত হয়। এটা কি বুঝছো? দেখো একক ক্ষেত্রফলের মধ্যে টি সেকেন্ডে ডাব্লিউ বাই এ, আবার এটাকেও আমরা এক করে দিলে টিটাও এখানে নিচে চলে আসবে না ঐকিক নিয়ম অনুসারে। তাহলে এখানে কি পাচ্ছি, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যে শক্তি প্রবাহিত হয় এটাকেই তো আমরা বলতেছিলাম তীব্রতা, তাই না? তো তীব্রতা আই সমান কি বলা যায়, ডাব্লিউ বাই টি এ বলা যায় এটা। আচ্ছা এখানে ডাব্লিউ বাই টি এইটা মানে কি বলতো? ক্ষমতা না? মনে আছে ক্ষমতা পি সমান কি ছিল, ডাব্লিউ বাই টি। তাহলে আই এর সূত্রটা আলটিমেটলি কি পাচ্ছি, পি বাই এ। এটা কি কারো সমস্যা আছে? আই সমান পি বাই এ। তাহলে আমরা সংজ্ঞাটা অন্যভাবে বলতে পারি না? দেখো এখান থেকে বলা যায় তরঙ্গ সঞ্চালনকারী পথে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ লম্বভাবে যে পরিমাণ ক্ষমতা প্রবাহিত হয়, যে পরিমাণ ক্ষমতা প্রবাহিত, আমরা ওই যে বলতেছিলাম না যে এক সেকেন্ডে যে পরিমাণ শক্তি প্রবাহিত হয়, ওই ওয়ার্ডটা সরায়া বলতেছি যে পরিমাণ ক্ষমতা প্রবাহিত হয় তাকে আমরা তরঙ্গের তীব্রতা বলতে পারি। তবে এইভাবে বলবা না, আগে যেভাবে শিখছো এখান থেকে বলবা। তো তুমি যদি এই সূত্রটা মনে রাখতে পারো, তোমার সংজ্ঞা মুখস্থ করার দরকার নাই, বুঝছো? এখান থেকেই সূত্রটা দেওয়া যায়, সংজ্ঞা দেওয়া যায়। আই সমান কি পাইছি, টি এ না? তো তুমি খেয়াল করো টি আর এ এই দুইটা জিনিস যদি 1 হয়ে যায়, পি আর সরি এটা হচ্ছে ডাব্লিউ, টি আর এ যদি 1 হয়ে যায়, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, এই দুইটা জিনিস যদি 1 হয়ে যায়, ডাব্লিউ আর আই একই জিনিস না? তাহলে আমরা এইভাবে বলতে পারি না যে তরঙ্গ সঞ্চালনকারী পথে লম্বভাবে, এটুক বলে নিবা, তারপরে 1 সেকেন্ডে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শক্তি প্রবাহিত হয় তাই কি বলতো, তরঙ্গের তীব্রতা। বুঝছো? এখান থেকে চাইলে তোমরা যদি পরীক্ষায় সংজ্ঞা ভুলে যাও, সূত্র থেকে সংজ্ঞা জেনারেট করে নিতে পারবা। বুঝছো? এটা মনে রাখবা, এটা মনে রাখলে এটা তো একই কথা, তাই না? এটা মনে রাখবা। আচ্ছা এবার আরেকটা জিনিস তোমাদের একটু ইমাজিন করা লাগবে, কি একটু বোঝা লাগবে। এটা তো কারো বুঝতে সমস্যা নাই, আছে? আচ্ছা এখন তুমি সাউন্ড বক্স যখন বাজাও, হ্যাঁ ধরো সাউন্ড বক্স থেকেও তো তরঙ্গ নির্গত হচ্ছে, তাই না? শব্দটা কিসের মাধ্যমে প্রবাহিত হয় সামনের দিকে, তরঙ্গের মাধ্যমে। ধরো এটা একটা সাউন্ড বক্স, তো সাউন্ড বক্স থেকে শব্দটা কি শুধু সামনের দিকে যায়? সামনের দিকে যায়, এইভাবে যায়, উপরের দিকে যায়, আবার পেছনের দিকে যায়। কেউ পেছনে থাকলে শব্দ সাউন্ড শুনে না এমন হয়? যে পেছনে আছে সেও শুনতেছে। ধরো এটা একটু উপরে বাজতেছে, যে নিচে আছে সেও শুনতেছে না, যে এখানে আছে সেও শুনতেছে, মানে চারদিকে যারা আছে সবাই সাউন্ডটা শুনতে পারবে কিনা বলো? তাহলে অথবা একটা মোমবাতি থেকে যখন আলোটা বের হয়, এমন না যে মোমবাতির এই সাইডে যারা আছে তারা লাইটটা দেখতেছে, চতুর্পাশে যারা আছে সবাই, উপরে কেউ থাকলে নিচে কেউ থাকলে সবাই কিন্তু লাইটটা দেখতেছে। বুঝতে পারছো? তার মানে তোমার এইটা যদি একটা তরঙ্গের উচ্চ হয়, তরঙ্গটা কিভাবে বের হয়, গোলক আকারে বের হয় না? তুমি যদি একটা ফুটবল চিন্তা করো, ফুটবলের কেন্দ্রে হচ্ছে তরঙ্গের উৎস, চারদিকে তরঙ্গটা থাকবে না আলটিমেটলি? বুঝতে পারছো? তাহলে তোমার যে এরিয়াটা হবে, খেয়াল করো এটা ধরো একটা তরঙ্গের উৎস, এই দিকে এরকম একটা গোলকের মতো করে তরঙ্গটা ছড়ায়া যাবে। তার মানে এরিয়া হবে কি বলতো, একটা গোলকের এরিয়ার সমান হবে। গোলকের এরিয়ার সূত্র কি ছিল বলতো, 4 পাই আর স্কোয়ার। তাহলে তরঙ্গের সূত্র, তীব্রতার সূত্রটা আমরা কি লিখতে পারি, আই পি বাই 4 পাই আর স্কোয়ার। এটা কি কারো সমস্যা আছে? তরঙ্গের তীব্রতার একক কি হবে, ওয়াট পার মিটার স্কোয়ার। এটাকে সংক্ষেপে প্রকাশ করে, আচ্ছা এটা হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার, এভাবে প্রকাশ করে। আচ্ছা এবার চলো আমরা একটা ম্যাথ করব। এখানে একটা ম্যাথ আছে, ম্যাথটা একটু তোমরা নিজেরা করো। না তোমার সব ধরনের তরঙ্গের ক্ষেত্রে এটা প্রযোজ্য। বুঝতে পারছো? ম্যাথটা একটু করো, এরপরে পেজে 11 নম্বর পেজে যাও। কয়টা বাজে? কয়টা বাজে? আচ্ছা একটু বুঝে বুঝে করার ট্রাই করিও।
গোলক আকারে ভেতরে সেখানে পাই স্কয়ার। হ্যাঁ হ্যাঁ, গোলক আকারে বের হচ্ছে না। নিচে মিলেনি, মিলেনি। পাই দিছিলাম না, তাই জাস্ট ফ্র্যাকশনে আবার 2.1 আচ্ছা, এখানে এবার একটা জিনিস দেখো তোমরা, আই সমান কি পাইছি আমরা বলো তো? ডাব্লিউ বাই টি এ। আই সমানুপাতিক ডাব্লিউ, এটা কি বলা যায়? মানে ডাব্লিউ যত বেশি হবে আইটাও কি হবে তত বেশি, মানে যত বেশি শক্তিটা সে সঞ্চালন করতে পারবে তার তীব্রতা কি হবে তত বেশি হবে। আচ্ছা, আমরা অষ্টম চ্যাপ্টারে একটা সূত্র শিখছিলাম, মনে আছে? ই সমান ইউ, মানে টোটাল এনার্জি ইটি সমান হাফ কে এ স্কোয়ার, এটা না? আচ্ছা, ইটিটাকেই আমরা কি বলতে পারি? ডাব্লিউ বলতে পারি। ডাব্লিউ সমান কি হাফ কে এ স্কোয়ার বলা যায় এটা। তো খেয়াল করো, ডাব্লিউ সমানুপাতিক এ স্কোয়ার বলা যায় না? তো এখান থেকে আমরা কি বলতে পারি বলো তো? আই সমানুপাতিক এ স্কোয়ার, এটা কি বলা যায়? মানে তরঙ্গের বিস্তার যত বেশি হবে তীব্রতাও কি হবে তত বেশি হবে। যাওয়াত কি বুঝছো এটা? আচ্ছা, এরপরে আসো তোমার এই যে এখান থেকে কি বলা যায়, আবার এদিকে তাকাও, ডাব্লিউ সমানুপাতিক কে, এটা কি বলা যায়? বুঝতেছ? কে সমান কি ছিল? কে সমান এম ওমেগা স্কোয়ার ছিল, তাই না? ওমেগা আই সমান স্কোয়ার এ স্কোয়ার এফ স্কোয়ার। এই সূত্র যদি হয়, এর লজিকটা তো বুঝছি, এফ এরও একটা লজিক আছে, দাঁড়াও। ওমেগা, ওমেগা সমান কি আবার 2πf বলা যায় না? হ্যাঁ, 2πf হোল স্কোয়ার, এটা কি বলা যায়? বুঝতে পারছো? তাহলে এই যে এটা সমানুপাতিক এম 2πf, 2π স্কোয়ার এফ স্কোয়ার বলা যায় এটা। দেখো, কে সমান এম ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা সমান কত? 2πf। এই যে এইটা এখানে বসাইছি, এই যে ডাব্লিউ সমানুপাতিক কে, তাহলে ডাব্লিউ সমান কি হবে? এম ইন্টু 2π স্কোয়ার এফ স্কোয়ার, তাহলে ডাব্লিউ সমানুপাতিক এফ স্কোয়ার বলা যায় এটা এখান থেকে। তো ডাব্লিউ সমানুপাতিক যদি এফ স্কোয়ার হয় তাহলে আই সমানুপাতিক কি হবে? এফ স্কোয়ার। বুঝছো? তাহলে আই সমানুপাতিক এ স্কোয়ার, আই সমানুপাতিক এফ স্কোয়ার। বুঝতে পারছো? আবার খেয়াল করো, তোমার ভ্যালোসিটি যত বেশি হবে, ধরো এই যে তরঙ্গের ভ্যালোসিটি যত বেশি হবে শক্তিটা কি তত দ্রুত পাস হবে না এদিক দিয়ে? তো শক্তি যদি দ্রুত পাস হয় তার মানে ডাব্লিউটা অনেক দ্রুত পাস হচ্ছে, তাহলে আইটাও কি হবে ওই ক্ষেত্রে? বেড়ে যাবে। তাহলে আই সমানুপাতিক ভি। বুঝছো? তাহলে আরেকটা হচ্ছে আই সমানুপাতিক হচ্ছে রো, মানে মাধ্যমের যে ইটা আছে ঘনত্ব যত বেশি হবে আইটাও কি তত বেশি হবে। তাহলে এই চারটাকে যদি আমরা কম্বাইন করি তাহলে কি লিখতে পারি? আই সমানুপাতিক এ স্কোয়ার এফ স্কোয়ার রো ভি। তাহলে আই সমান, এখানে সমানুপাতিকটা উঠলে একটা ধ্রুবক আসবে, 2π স্কোয়ার, ধ্রুবকটা হচ্ছে এ স্কোয়ার এফ স্কোয়ার রো ভি। এই সূত্রটা মনে রাখবা, কেউ যদি হাবিজাবি না বুঝো জাস্ট এই সূত্রটা মনে রাখলেই হবে। আই না না, এটা জাস্ট সূত্রটা মনে রাখবে, আই সমান 2π স্কোয়ার এ স্কোয়ার এফ স্কোয়ার রো ভি। এ কি বলতো? বিস্তার।
এফ কি কম্পাঙ্ক, রো হচ্ছে মাধ্যমের ঘনত্ব, ভি হচ্ছে তরঙ্গের ভ্যালোসিটিটা আর কি। বুঝতে পারছো? তো এখানে একটা ম্যাথ আছে, ম্যাথটা একটু তোমরা নিজেরা করো। সব দেখো এই সূত্র দিয়ে যদি ম্যাথ আসে তোমাকে, তরঙ্গের তীব্রতার সূত্র, একটা সূত্র শিখলাম, এটা হচ্ছে আরেকটা সূত্র। এই সূত্র দিয়ে ম্যাথ আসলে তোমাদেরকে কোশ্চেনে সব দেওয়া থাকবে, তোমরা জাস্ট ম্যাথে ভ্যালুগুলা ইনপুট দিবে। তোমার সমানুপাতিক উঠাইতে হলে একটা ধ্রুবক আনা লাগতো না, এই যে ধ্রুবকটা 2π², বুঝলি? হ্যাঁ ম্যাথটা একটু করো, ম্যাথটা ইজি, সবই দেওয়া আছে দেখো, তুমি জাস্ট বসাবা। আচ্ছা এখানে একটা জিনিস দেওয়া ছিল দেখো, বিস্তারটা সেন্টিমিটারে দেওয়া আছে, এটাকে মিটারে নিও মাস্ট, 100 দিয়ে ভাগ দিয়ে। আট 8473.57 ওয়াট পার মিটার স্কোয়ার। জাওয়াদ মিলছে? সবার কি মিলছে? তোমাদের কি মিলছে? আচ্ছা আজকে তাহলে তোমাদের এতটুকুই থাক, কালকে আমরা 7টায় শুরু করব পড়া, তো কেউ লেট করিও না।